এটা হিন্দু মুসলমান সমস্যা না, এটা হচ্ছে একটা বৃহৎ রাষ্ট্রের পাশে একটা রাষ্ট্র, যে রাষ্ট্র নিজেরা স্বাধীনভাবে দাঁড়ানোর চেষ্টা করছে বিভিন্ন সময়, তাদের উপরে একটা আধিপত্যের সমস্যা। এবং সেই আধিপত্যকে যদি বিরোধিতা করতে হয় বা আধিপত্য থেকে মুক্ত হতে হয়, তাহলে আমাদের ওই সুনির্দিষ্ট বিষয়গুলোকে মনোযোগ দিতে হবে এবং সেগুলির ব্যাপারে জনমত তৈরি করতে হবে। সেই বিষয়টি আমি আরেকটু এখানে আলোচনা করতে চাই, ব্যাখ্যা করতে চাই। প্রথমত, ভারত রাষ্ট্রের স্বরূপ যদি আমরা চিন্তা করি, যে ভারত রাষ্ট্র কী কারণে এরকম একটা আধিপত্য তৈরি করার সক্ষমতা অর্জন করলো, বা কী কারণে তারা আধিপত্য করতে চায় কিংবা আধিপত্য করতে পারে ভারত রাষ্ট্র। আমরা জানি এটা ব্রিটিশ যে শাসন, ঔপনিবেশিক শাসন ছিল, সেই শাসনের সময় আমাদের এই অঞ্চলটা তো আমরা যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটা দেশই একটা অখণ্ড একটা কাঠামোর মধ্যে ছিল, ব্রিটিশ ভারত কাঠামোর মধ্যে। সেই হিসাবে আমরা ব্রিটিশ বিরোধী যে লড়াই, সেই ব্রিটিশ বিরোধী লড়াইয়ে এই পুরো অঞ্চলের মানুষের একটা অভিন্ন ইতিহাস আছে, অভিন্ন সংস্কৃতি আছে, অভিন্ন রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। এবং ওই সময়ে এই অভিন্ন আকাঙ্ক্ষা এবং অভিন্ন লড়াই যখন হয়, সেই সময়ে এই ভারতের মধ্যেই বিভিন্নভাবে, এটা ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের পক্ষ থেকে, দেশের মধ্যে যারা ধনিক শ্রেণী তৈরি হচ্ছিল তাদের পক্ষ থেকে, এবং বিভিন্ন ধরনের মতাদর্শিক রাজনৈতিক আধিপত্যের কারণে দেখা যায় যে ব্রিটিশ বিরোধী লড়াইকে দুর্বল করে এখানে সাম্প্রদায়িক ভাগগুলো তৈরি হয়, হিন্দুত্ববাদী রাজনীতি তৈরি হয়, তার পাল্টা হিসেবে আইডেন্টিটি পলিটিক্স, মুসলিম রাজনীতি তৈরি হয়। এবং ধর্মীয় পরিচয়ের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনটা ধর্মীয় পরিচয়ের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়ার ফলে 47-এ যখন ব্রিটিশরা চলে যায়, তখন এটা একটা রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়। তখন হিন্দুরা মুসলমানের শত্রু, মুসলমানরা হিন্দুর শত্রু, কিন্তু ব্রিটিশরা সকলেরই বন্ধু। এই পরিস্থিতি তৈরি হয়। এবং যে হিন্দুত্ববাদী রাজনীতির বিস্তারটা আমরা দেখি ভারতে, সেই হিন্দুত্ববাদী রাজনীতির একটা ক্রমান্বয়ে বিকাশ লক্ষ্য করি। এবং ভারত স্বাধীনতার পরে, ভারত যখন ব্রিটিশদের চলে যাওয়ার পরে যে ভারত রাষ্ট্র, সেই ভারত রাষ্ট্রে আমরা জানি যে ব্রিটিশ আমলে বেশ কিছু পুঁজি বিনিয়োগ হয়েছিল। ব্রিটিশ আমলেই ব্রিটিশরা পুঁজি বিনিয়োগ করেছিল এবং ভারতের মধ্যেও নতুন শ্রেণী তৈরি হয়েছিল, যারা পুঁজিবাদী ব্যবস্থার একটা বড় চালিকা শক্তিতে পরিণত হয়েছিল। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। ব্রিটিশরা চলে যাওয়ার পরে নেহেরুর নেতৃত্বে যে উন্নয়ন নীতিমালা তৈরি হয়, সেই উন্নয়ন নীতিমালায় তারা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এই পুঁজির বিকাশের ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দেয়। এবং তাদের একটা রাজনৈতিকভাবে একটা ধারাবাহিকতা থাকার কারণে তার মধ্যে একটা স্থিতিশীলতা ছিল, যেটা পাকিস্তানে ছিল না। পাকিস্তান কখনোই একটা স্থিতিশীল সাংবিধানিক শাসন তৈরি করতে পারেনি, যেটা ভারত পেরেছে। তার ফলে ভারতে ওই বৃহৎ পুঁজির বিকাশটা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় খুব স্মুথলি তৈরি হতে থাকে। আমরা জানি যে বড় বড় বেশ কিছু ব্যবসায়িক গোষ্ঠী তৈরি হয়, এবং সেই ব্যবসায়িক গোষ্ঠী তৈরি হওয়ার একটা প্রক্রিয়ায় 80 দশকের দিকে আমরা দেখলাম যে কংগ্রেস নেতৃত্ব দিচ্ছিল, সেই কংগ্রেসের আপেক্ষিক দুর্বলতা তৈরি হলো এবং সেখানে হিন্দুত্ববাদী রাজনীতির সামনে নিয়ে বিজেপির একটা বিস্তার ঘটলো, বিকাশ ঘটল। এই বিজেপির বিকাশ এবং ভারতে বৃহৎ পুঁজির বিকাশ, এই দুটো একাকার হয়ে গেল। আমরা গত 1.5 দশকে দেখলাম কিভাবে বৃহৎ পুঁজি এবং হিন্দুত্ববাদী রাজনীতি একাকার হয়ে যায় এবং একজন আরেকজনকে পুষ্টি দিতে থাকে। সেইটার প্রকাশটাই আমরা দেখলাম গত 1.5 দশকে, বিশেষত 80 দশকের পর থেকে আমরা এই জিনিসটা লক্ষ্য করেছি। তো এই ভারতের সাথে তারপরে এই আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত সচেষ্ট ছিল, এরকম না যে বাংলাদেশের উপরেই শুধু। তারা সচেষ্ট ছিল নেপালের উপরে, সচেষ্ট ছিল শ্রীলঙ্কার উপরে, সব জায়গাতেই সেখানে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। তো এই যে ভারতে যে পুঁজিবাদের বিকাশ ঘটলো বা বৃহৎ পুঁজির বিকাশ ঘটলো, তাতে ভারতের জনগণের কী অবস্থা হলো? আমরা জানি যে সারা বিশ্বে যত দরিদ্র জনগোষ্ঠী আছে, তারা যদি আপনি হিসাব করেন, সবচাইতে বেশি গরিব মানুষ ভারতে বসবাস করে। এবং ভারতে শ্রেণী বৈষম্য এবং জাতপাতের যে বৈষম্য, এটা ভয়ঙ্কর। এটা এখন পর্যন্ত সেটার সাথে তুলনীয়, মানে এত বড় জনগোষ্ঠী গরিব এবং জাতপাতের কারণে বিভিন্ন রকম নিপীড়নের শিকার,
মানে আমরা তো মুসলিমদের উপরে যখন নিপীড়ন হয় সেটার খবর আমরা পাই, কিন্তু নিম্ন বর্ণ বলে যাদের উপরে নিপীড়ন করা হয় একেবারে জাতপাতের একটা ভয়ঙ্কর রকম মতাদর্শী কাঠামোর মধ্যে, সেটার আমরা খবর পাই না। তো ভারতে বৃহৎ সংখ্যক গরিব মানুষ বাস করে এবং ভারতে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ধনিক যারা গোষ্ঠী, তাদেরও একটা গোষ্ঠী ভারতে বাস করে। তো ভারতে সবচাইতে বেশি ধনী এবং সবচাইতে বেশি গরিব এইরকম একটা চরম বৈপরীত্যের একটা রাষ্ট্র। তো এই বৃহৎ পুঁজির যে বিকাশটা ঘটেছে, সেই বৃহৎ পুঁজির তার সম্প্রসারণের চাহিদা তৈরি হয়েছে, তার দরকার আরও বেশি বাজার দরকার, আরও বেশি তার কাঁচামাল দরকার, আরও বেশি আধিপত্য দরকার এই বৃহৎ পুঁজির। সেই 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 এইটা এই এই পরিপ্রেক্ষিতটা মনে রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ভারত রাষ্ট্র কেন এরকম আধিপত্যবাদী হতে চায়। কারণ এই বৃহৎ পুঁজির সাথে সাথে তার তো বৃহৎ বৃহৎ শক্তিতে পরিণত হওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আপনারা জানেন যে 90 দশকে ভারত পারমাণবিক শক্তিতে পরিণত হয়, পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, এবং ভারত একদিকে ঘটায় এবং পাকিস্তান একদিকে ঘটায়। ভারতের সবচাইতে বেশি সংখ্যক গরিব মানুষ, কিন্তু ভারত হচ্ছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ভারত সবচাইতে বেশি সংখ্যক গরিব মানুষ বাস করে, কিন্তু ভারত হচ্ছে চতুর্থ বৃহত্তম সামরিক বাহিনীর দেশ, সেনাবাহিনীর দেশ। এবং পুরো ভারতের মধ্যে আমরা ভারতের সামরিক শক্তির প্রকাশটা অন্য দেশের ক্ষেত্রে দেখি, কিন্তু ভারতের ভেতরেই কিন্তু একটা ভয়ঙ্কর সামরিকীকরণ আছে, এবং সেই সামরিকীকরণের সাথে পুঁজির একটা সম্পর্ক আছে। এই যে বিভিন্ন জায়গায় যে খনিজ সম্পদ কিংবা অন্যান্য জায়গায় যে উচ্ছেদ করা, বিভিন্ন জায়গায় যে উচ্ছেদ এবং আক্রমণ, এবং এই যে বিভিন্ন ধরনের সশস্ত্র প্রতিরোধ তৈরি হচ্ছে, কারণ সশস্ত্র জনগণের উপরে সশস্ত্র আগ্রাসন হচ্ছে। এবং সেনাবাহিনী, ভারতের সেনাবাহিনী শুধু ভারতের একটা জায়গায় সীমাবদ্ধ নয়, সেটা সারা ভারতের মধ্যে আমরা যদি হিসাব করি তাহলে প্রায় 1/3 কোনো না কোনোভাবে সামরিকীকরণের আওতায়। তার মানে ভারতের জনগণ, এই ভারত রাষ্ট্র এমনভাবে বিকশিত হয়েছে যে সেইখানে এই সামরিকীকরণের একটা ভয়ঙ্কর রূপ হচ্ছে কাশ্মীর। এবং কাশ্মীর ছাড়াও অন্যান্য জায়গাতেও আপনারা জানি যে ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষত যেখানে খনিজ সম্পদ প্রধান, বাঁধ দিয়ে কত মানুষ উচ্ছেদ করা হয়েছে, খনিজ সম্পদ বহুজাতিক কোম্পানি কিংবা ভারতের বৃহৎ কোম্পানিকে দিতে গিয়ে কত মানুষ উচ্ছেদ হয়েছে। আমাদের নিজেদেরও অভিজ্ঞতা আছে এগুলো দেখার, যে কিভাবে কোটি কোটি মানুষ সেখানে একটা ভয়ঙ্কর রকম জীবনযাপন করছেন উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পে, এবং বৃহৎ পুঁজির আগ্রাসনের কারণে, হয় ভারতের পুঁজি অথবা ভারতের সাথে আন্তর্জাতিক পুঁজির একটা সম্মিলন। আমরা এই যে ভারতের পুঁজি বলাও কিন্তু এখন কঠিন, কারণ বর্তমান বৈশ্ব পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে ভারতের পুঁজিকে আলাদা করা খুব কঠিন, কারণ ভারতের পুঁজির সাথে অন্যান্য দেশের পুঁজি, বহুজাতিক পুঁজিরও একটা সম্পর্ক তৈরি হয়। তার ফলে দেখা যায় যে যেটাকে মনে হচ্ছে ভারতের, সেখানে মার্কিন পুঁজি আছে, সেখানে জাপানের পুঁজি আছে, সেখানে জার্মানির পুঁজি আছে। এখানে সবসময় আপনি দেখবেন যে হয় সাবকন্ট্রাক্ট নেওয়া হচ্ছে, কিংবা পার্টনারশিপ, কিংবা শেয়ার হোল্ডার, বিভিন্নভাবে একটা বহুজাতিক পুঁজির একটা আধিপত্য তৈরি হয়। তার ফলে যুক্তরাষ্ট্র যে ভারতকে এই অঞ্চলের নেতা হিসেবে মনে করে, সেটা এমনি এমনি মনে করে না। এইটার সাথে তার বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার সম্পর্ক আছে, এবং পুরো ভারতকে উপরে ভর করে চীনের বিরুদ্ধে লড়াই করতে চায় যুক্তরাষ্ট্র, বা চীনকে মোকাবেলার জন্য ভারতকে একটা বড় আশ্রয় হিসেবে গ্রহণ করে। সেটাও এমনি এমনি না, সেটা এই অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য। এবং বাংলাদেশে যে ভারত একচেটিয়া আধিপত্য বিস্তার করে কী ধরনের চুক্তি করেছে, যেটা কল্লোল বলেছেন যে সমুদ্রের নিচ থেকে একেবারে মহাশূন্য পর্যন্ত, এই চুক্তিগুলিও করতে সক্ষম হয়েছে এই কারণে যে বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থা তারা ভারতকে এই অঞ্চলের নেতা হিসেবে গ্রহণ করেছে, সেই কারণেই ভারত এটা পেরেছে। তো ভারতের বিষয়ে আমরা যখন এই বিষয়গুলো আলোচনা করতে যাই, বা বাংলাদেশের জনগণের দিক থেকে যে সমস্যাগুলো যখন আলোচনা করতে যাই, তখন সবসময় মুক্তিযুদ্ধের কথা আসে, যে ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করেছিল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা ছিল। খুবই সত্য কথা। বাংলাদেশে 71 সালে যে ভয়াবহ গণহত্যা শুরু করেছিল পাকিস্তান সামরিক বাহিনী, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এখানে 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন, এবং ভারতের জনগণ যেভাবে বাংলাদেশের মানুষকে সহায়তা করেছে, যেভাবে আন্তরিকতা দিয়ে এবং সহমর্মিতা দিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা আমাদের সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হবে। কিন্তু এর সাথে সাথে এইটা প্রশ্নটা করতে হবে
যে ভারতের জনগণ যে আমাদেরকে সহযোগিতা করলেন, সেই জনগণের সহযোগিতা যখন করেছেন সেই সময় যে সরকার ছিল সেটা কংগ্রেস সরকার ছিল। বর্তমানে যে বিজেপি, সে বিজেপির জন্মই হয়নি তখন, বিজেপি সরকারের তো প্রশ্নই নেই। এখন সেই সময়ে ভারতের জনগণ আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন। সেই কারণে কেন বিজেপি সরকারকে আমাদের তার কথা মতো চলতে হবে, মোদী সরকারের কথা মতো কেন চলতে হবে, কেন আদানিকে সুবিধা দিতে হবে কিংবা আম্বানিকে সুবিধা দিতে হবে, কেন সুন্দরবনকে ধ্বংস করতে হবে তাদের সুবিধা দেওয়ার জন্য, কেন আমাদের বিমানবন্দর, আমাদের নৌবন্দর, আমাদের সীমান্ত সমস্ত কিছু ভারত রাষ্ট্রের সুবিধা আধিপত্য প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হতে দিতে হবে। এটা মুক্তিযুদ্ধে ভারতের জনগণের যে সহযোগিতা, সেই সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেই আমরা ভারত রাষ্ট্রের বৃহৎ পুঁজির স্বার্থ এবং অন্যান্য যে আধিপত্য, সে আধিপত্যকে আমরা বিরোধিতা করব এই কারণে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, এটা বাংলাদেশের জনগণের মুক্তির লড়াই, যে লড়াইটা এখনও শেষ হয়নি। সেই লড়াইয়ে ভারতের ভূমিকার, ভারত রাষ্ট্র কখনো মহানুভব হয় না, রাষ্ট্র কখনো, রাষ্ট্রের কোনো মায়া দয়া বলে কিছু নাই। রাষ্ট্র যে অবস্থান নেয় সেটা তার স্ট্র্যাটেজিক কারণে নেয়, কৌশলগত কারণে নেয়। ভারত রাষ্ট্র কৌশলগত কারণে তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিল, যেটা অন্য সময়ে নাও দাঁড়াতে পারত। কিন্তু ভারতের জনগণ যেটা করেছে এটা কৌশলগত না, ভারতের জনগণ তারা সহমর্মিতা নিয়ে, আমাদের প্রতি সহানুভূতি নিয়ে, রাজনৈতিক মতাদর্শিক অবস্থানগত কারণে তারা সহযোগিতা করেছে। সেই সহযোগিতার কথা আমরা স্মরণ করব এবং একই সঙ্গে ভারত রাষ্ট্রের যে আধিপত্য তার বিরোধিতা আমরা করব।